নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত আলোচনা। হেফাজত নেতা আজিজুলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি, জানাবো ছাত্রী ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার, থাকছে হেফাজতের কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হবে না, আরও রয়েছে নারী পাচার, বস রাফি সহ রিমান্ডে 4 অন্য তরুণীকে নির্যাতনের মূল হোতা গুলিবিদ্ধ। এছাড়া রয়েছে এমসি কলেজে ধর্ষণ, অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ। প্রণোদনার নামে সরকার মানুষকে বোকা বানিয়েছে বললেন মির্জা ফখরুল। এছাড়া থাকছে জনগণ সুযোগ পেলেই বিএনপিকে ক্ষমতায় আনবে, জানাবো আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে আছি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সবশেষে জানাবো বঙ্গবন্ধুর 4 খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হেফাজত নেতা আজিজুলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি। হাটহাজারীতে নাশকতা ও ভাঙচুরের 2 মামলায় হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদের আদালতে আদেশ দেন। চট্টগ্রাম জেলার কোর্ট ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, হাটহাজারী থানায় ও ভূমি অফিসে নাশকতা ও ভাঙচুরের 2 মামলায় আসামি আজিজুল হক ইসলামাবাদীকে 3 দিন করে মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আফতাবউদ্দিন নামের আরেক হেফাজত কর্মীর 3 মামলায় আদালত 3 দিন করে মোট 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে 2 মামলায় এবং নুরুল ইসলাম নামের হেফাজতের এক নেতাকে 3 মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। গত 26 মার্চ হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় 4,500 জনকে আসামি করে 10টি মামলা করে পুলিশ। 10 মামলায় 74 জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রী ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার। বগুড়ার শিবগঞ্জে 7ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা আব্দুর রহমান মিন্টু নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8টার দিকে শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুর 12টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আব্দুর রহমান মিন্টু উপজেলার বিহার ইউনিয়নের পারলক্ষ্মীপুর চানপাড়া গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা এর মুহতামিম ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদ্রাসাটি আবাসিক, সেখানে আরও 11 থেকে 12 জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকত। তাদের সঙ্গে ওই ছাত্রীও লেখাপড়া করত। হলরুমের পাশেই সপরিবারে বসবাস করেন আব্দুর রহমান মিন্টু। ঘটনার দিন 30 মে মেয়েরা সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। প্রায় রাত 2:30টার দিকে মিন্টু হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীর কাছে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন মেয়েটি ঘটনার কথা মোবাইল ফোনে তার পরিবারকে জানালে তারা এসে মেয়েটিকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে মেয়েটি তার দাদিকে বিস্তারিত জানায়। এ ব্যাপারে গত মঙ্গলবার বিকেলে মেয়ের বাবা আব্দুর রহমান মিন্টুকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতে তাকে গ্রেফতার করেছে। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। শুধু তাই নয়, এর আগেও ওই মাদ্রাসায় আরও 3-4 জন ছাত্রীকে একই কায়দায় ধর্ষণ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন। মানসম্মানের ভয়ে ওইসব পরিবারের লোকজন আইনের আশ্রয় নেয়নি। হেফাজতের কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হবে না। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হেফাজত ইসলামের কোনো নেতাকর্মীকে ভবিষ্যতে গ্রেফতার করা হবে না, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 6ষ্ঠ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 6ষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান। মন্ত্রী বলেন, হেফাজত ইসলামের এখনো কাউকে হয়রানি করা হচ্ছে না, তবে তারা যাতে আইনের অপব্যবহার করতে না পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেতন থাকতে বলা হয়েছে। যারা অপকর্ম করাচ্ছে তারা খুবই নগণ্য সংখ্যক, কয়েকজন হাতে গোনা। গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের চিহ্নিত করেছে। অপরাধের সঙ্গে যারা জড়িত প্রমাণ হলে আমরা ব্যবস্থা নেব। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান বা সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা ভার্চুয়ালি ও সশরীরে ছিলেন। নারী পাচার, বস রাফি সহ রিমান্ডে 4 অন্য তরুণীকে নির্যাতনের মূল হোতা গুলিবিদ্ধ।
টিকটকের স্টার বানানোর প্রলোভনে পাচার হওয়া ভারত ফেরত তরুণী পুলিশের কাছে পাচারকারী ও নিপীড়কদের বীভৎস নির্যাতনের ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছেন। অন্য এক তরুণীকে নির্যাতনের ঘটনায় সম্প্রতি ভারতে গ্রেফতার মগবাজারের টিকটক হৃদয় বাবু এই চক্রের সমন্বয়ক। এই চক্রের মাধ্যমে প্রায় ১,৫০০ নারী পাচারের শিকার হয়েছেন। ওই তরুণী ভারতে অবস্থান করার সময় আরও অনেক বাংলাদেশি তরুণীকে দেখেছেন, যারা বিভিন্ন সময় ওই চক্রের মাধ্যমে পাচার হয়েছেন। ওই তরুণীর বরাত দিয়ে বুধবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এর আগে ভারতে শারীরিক নির্যাতন ও বিকৃত যৌন নির্যাতনের শিকার ওই বাংলাদেশি তরুণীর ৭৭ দিন পর দেশে ফিরে মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ আইনে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর মধ্যে ৫ জন বর্তমানে দেশে অবস্থান করছে বলে তথ্য ছিল পুলিশের কাছে। পরে মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা সীমান্তবর্তী দাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও আব্দুল কাদের। ভারতে প্রায় ১,০০০ নারীকে পাচারে সীমান্ত পার হতে সরাসরি সহায়তা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা। এমসি কলেজে ধর্ষণ, অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ। সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ সালেহ আহমেদ ও হোস্টেল সুপার মোহাম্মদ জামাল উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল ইসলাম মোল্লার বেঞ্চ এ নির্দেশ দেন। এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর রুল জারি করেছিল আদালত। ওই রুলের উপর শুনানি শেষে অধ্যক্ষ হোস্টেল সুপারের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রণোদনার নামে সরকার মানুষকে বোকা বানিয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। প্রণোদনার নামে সরকার জনগণকে বোকা বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তার জন্য কিছুই করছে না। বুধবার ঢাকা জজ কোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গতবার যখন করোনা শুরু হলো তখনই আমরা সাথে সাথে আমাদের প্রস্তাবনা নিয়ে সামনে এসেছিলাম। আমরা বলেছিলাম করোনাকালে যে অর্থনীতির ব্যাপক ক্ষতি হবে, দিন আনে দিন খায় মানুষ, শ্রমিক শ্রেণী এবং আজকে আইনজীবীরা আমাকে অনেকে স্লিপ দিয়েছেন যে কোর্ট বন্ধ থাকার ফলে তাদের কোনো আয় নেই। যারা আইনজীবী আছেন তারা অত্যন্ত কষ্টে আছেন, এদের জন্য কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। তাহলে সরকার যে প্রণোদনা দিয়েছে সেটা কিসের? মানুষকে বোকা বানিয়েছে। ব্যাংক থেকে লোন নিতে হবে সবাইকে, ব্যাংক থেকে লোন নিলে সরকারের কি দরকার ব্যাংক থেকে নেবে? এটা প্রণোদনা হলো কোত্থেকে? এটা প্রণোদনা নয়, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে শোধ করতে হবে। তিনি বলেন, প্রণোদনা তাকেই বলে সরকার দুঃসময়ে আপনাকে যে আর্থিক সাহায্যটা করছে সেটা ফেরত না নেয়া, আপনি সেই প্রণোদনার টাকা কাজে লাগাবেন। আমরা প্রস্তাবনায় বলেছিলাম দিন আনে দিন খায় মানুষগুলোকে ১৫,০০০ টাকা করে ৩ মাস অনুদান দিতে হবে, কিন্তু সেটা করা হয়নি। গত কয়েকদিন আগে পত্রিকা এসেছে গাইবান্ধার একজন কৃষক সবজি চাষ করে বলেছেন, ভাই বিক্রি হচ্ছে না, কারণ ট্রাক যায় না, ট্রাক আসে না, সরকারের কোনো ব্যবস্থা নেই, এর চেয়ে আমাদেরকে মেরে ফেললে ভালো হতো। তাহলে কাকে প্রণোদনা দিচ্ছে? যে লোকগুলো লুট করছে, দেশের অর্থনীতিকে একেবারে শূন্য পর্যায়ে নিয়ে গেছে, তাদেরকে দিচ্ছে। জনগণ সুযোগ পেলেই বিএনপিকে ক্ষমতায় আনবে। জনগণ বারবার বিএনপিকে ক্ষমতায় এনেছে, আবারও জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, সুযোগ পেলেই নিয়ে আসবে। বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি, বরং জিয়াউর রহমানের মৃত্যুর পর বিভিন্ন দল পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। 1-11 সময়েও একটি দল রাজনৈতিক আদর্শকে বিসর্জন দিয়ে আপোষ রফা করে ক্ষমতায় এসেছে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। সভার শুরুতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সভার কার্যক্রম বন্ধ ছিল। এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত ও বিভিন্ন ইউনিটের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লাঞ্ছিত করেন। পরে সংগঠনের সিনিয়র নেতা এবং ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান ছাত্রদল কর্মীদের সুশৃঙ্খল হতে আহ্বান জানিয়ে বলেন, আপনারা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলেমেয়ে, সুশৃঙ্খল হবেন না কেন? আপনারা যদি সুশৃঙ্খল না হয়ে দলকে শক্তিশালী না করেন, আমরা মরে গেলেও স্মরণ করার কেউ থাকবে না। জিয়াউর রহমানের কথা কে স্মরণ করবে? খালেদা জিয়ার কথা কে স্মরণ করবে? তারেক রহমানকে কারা দেশে ফিরিয়ে আনবে? সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, জিয়াউর রহমানকে ভয় পায়, খালেদা জিয়াকে ভয় পায় এবং তারেক রহমানকে ভয় পায়। কারণ হচ্ছে তারা যেসব জায়গায় ব্যর্থ হয়েছে বিএনপি সেগুলোতে সফল হয়েছে।
বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে দেশবিরোধী কার্যক্রমের সঙ্গে আপোস করেনি, জনগণের স্বার্থ নিয়ে আপোস করেনি খালেদা জিয়া। বিএনপি ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় যায়নি, যেটা বর্তমান ক্ষমতাসীন সরকার করছে। তারা 1-11 থেকে শুরু করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছে। আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, সাংগঠনিক সম্পাদক সায়েদ মাহমুদ জুয়েল প্রমুখ। আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে আছি জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারা অনেক সময় মানবতার এত কথা বলে কিন্তু এই সময় অনেকেই চুপ থাকে, আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কেন কথা বলে না সেটাই আমার প্রশ্ন। আজ বুধবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সত্যিই অমানবিক। ছোট্ট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়ত্ব, তার মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে সবসময় আছি। আমাদের সব ধরনের সহযোগিতা আমরা অতীতেও করেছি, এখনো আমরা করে যাচ্ছি, অবশ্যই করে যাব। তিনি আরো বলেন, ছোট শিশুরা আহত হয়, তাদের উপর অত্যাচার জুলুম, তার মা বাবা হারিয়েছে, সত্যি খুব দুঃখজনক। ফিলিস্তিনি নিহতদের তাদের আত্মার মাগফিরাত কামনা করেন শেখ হাসিনা। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল 5টায় একাদশ সংসদের ত্রয়োদশ সংসদ অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার বিকালে আগামী 2021-22 অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সাম্প্রতিক অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। এক্ষেত্রে কোভিড-19 নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন 100 থেকে 120 জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক। বঙ্গবন্ধুর 4 খুনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত। বঙ্গবন্ধুর 4 খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে ওই সিদ্ধান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আ.ক.ম মোজাম্মেল হক বলেন, সম্প্রতি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এখন আমরা গেজেট আকারে প্রকাশ করব, প্রকাশ করলে আপনারা পাবেন। এর আগে দয়া করে আর কোনো মন্তব্য করতে চাই না। তিনি বলেন, এটা হয়তো 2, 4, 5 দিন লাগতে পারে। খেতাব বাতিল হলে তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য আর কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন না। এর আগে গত 9 ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 72তম সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত 4 খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়। উল্লেখ্য, শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মসলিউদ্দিন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি। এদের মধ্যে নূর চৌধুরী বীর বিক্রম, শরীফুল হক ডালিম বীর উত্তম, রাশেদ চৌধুরী বীর প্রতীক এবং মসলিউদ্দিন খান বীর প্রতীক খেতাবধারী।